রিজনটা আমি একটু সাইডে স্ক্রিনেও দেখায় দেই। ফুয়েল কিনছিলাম অ্যান্ড আমার কাছে কিছু ফুয়েল রয়ে গেছিলো। ছোট একটা বোতলে রাখছিলাম হচ্ছে বড় বোতলের উপরের অংশটা, অ্যান্ড ওটা মোটামুটি ক্লিন। অ্যান্ড বড় 5 লিটার ফুয়েল রাখছিলাম, অ্যান্ড ফুয়েলের নিচে যেগুলা কি জমছে কে জানে। আমি তালতলা পাম্প থেকে ফুয়েল দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টার্ট দেওয়া হয়ে গেছে বাইক, অ্যান্ড ক্যামেরাটা এখানে আসলে সেট করলাম। উপরে একটা হেলিকপ্টার নামতেছে, কারণ সামনে হচ্ছে পুরান এয়ারপোর্ট, আর আমরা এই এলাকা থেকে বের হয়ে যেতেছি। আমার বেশিরভাগ ব্লগগুলোই হচ্ছে মিরপুর রিলেটেড হয়ে যাইতেছে। উপায় নেই, আসলে মিরপুরের এদিকেই বেশি থাকি এই জন্য। আচ্ছা, আজকে আমি একটু লেট করে ফেলছি। আজকে এখন যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি তখন সময় হলো 10:40, বাট আমার হচ্ছে 7 রাস্তা থাকার কথা ছিল 10:30টায়। আমি 10 মিনিট অলরেডি এইখানে লেট, অ্যান্ড যাইতে হয়তো আরও 15 থেকে 20 মিনিট সময় আমার লাগবে। এখন চিন্তা করতেই পারেন যে এই টাইমটা হয়তো আমি পাগলের মতো চালাবো। হ্যাঁ, আমি একটু ফাস্ট চালাবো, এটা ঠিক, বাট পাগলের মতো না। কারণ হচ্ছে আমি লেট করছি 10 মিনিট, হয়তো আমি টোটাল 30 মিনিটই লেট করব। কিন্তু আমি যদি এখন অতিরিক্ত ফাস্ট চালাইতে যাই, কোনো একটা দুর্ঘটনা ঘটাই, তাহলে আমি আমার ফুল জীবনের উদ্দেশ্য থেকে কতদিনের জন্য যে লেট হবো তা বলা যায় না, এবং ফাইনাল লেটও হয়ে যেতে পারি, এটাও বলা মুশকিল। এই কারণে আমরা যদি কখনো লেট করি অতিরিক্ত তাড়াহুড়া করে, প্লিজ আপনারা কেউ অতিরিক্ত রিস্ক নেবেন না। কারণ জীবন একটাই ভাই, জীবন একটাই, অ্যান্ড এই এক জীবনে অতিরিক্ত রিস্ক নিয়ে ঝামেলায় পড়েন না। আমি একবার এরকম বেশি কাজের প্রতি শ্রদ্ধাশীল, বেশি সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হইতে যেয়ে 3 বছরের জন্য বেডে চলে গেছিলাম। তাই আমি বলবো যে আসলে জীবন একটাই, নিজের জীবনটা নিজের মতো বাঁচুন। আজকের যে আমার কাজটা, এই কাজটায় ধরেন আমি লেট করছি, কোনো কারণে এই কাজটা আমার হইলো না, এই মিটিংটা আমি ক্যান্সেল হয়ে গেল, আমার কাছ থেকে মিটিংটা ক্যান্সেল হয়ে গেল, বা এই কাজটা আমাকে তারা দিল না, ওকে ফাইন, থাক না, সামনে আমি আরও কাজ নিতে পারবো। সবচেয়ে বড় সমস্যা যেটা, আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। আজকে যেহেতু সকাল সকাল বেরিয়েছি, নর্মালি আমরা তো আসলে 10:41 এখন বাজে, এই 10:41 আমরা মাঝে মধ্যে দেখি আমাদের ঘড়িতে বা আমাদের ভিডিও টাইমে হয়, ওটা হয় রাত। এরকম সকাল 10টায় আসলে আমরা খুব একটা ভিডিও এইভাবে করি না। অ্যান্ড আজকে যেহেতু করতেছি, তাহলে আজকে চলেন একটু অন্য ধরনের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। সালে না গেলাম আমি, কিসব পরিজন তখন। আচ্ছা, আমি হচ্ছি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়ছি দক্ষিণ কাফরুল গির্জাতে, যে স্কুলটা সেন্ট ভিনসেন্ট ডি পলস প্রাইমারি স্কুলে। অ্যান্ড আমি 5, 6, 7 পড়ছি হচ্ছে মুসলিম মডার্ন, যেটা আদমজি কলেজে বা স্কুলের উল্টা পাশে, ক্যান্টনমেন্ট। অ্যান্ড মুসলিম মডার্ন থেকে বের হয়ে তারপর আমি 7-এর পরে হচ্ছে 8, 9 অ্যান্ড 10 পড়ছি হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজের যে স্কুলটা আর কি, সরকারি বিজ্ঞান স্কুল যেটা, ওইখানে পড়ালেখা করছি। অ্যান্ড তারপরে SSC পরীক্ষা দেওয়ার পর আমি তেজগাঁ কলেজে ঢুকছি, অ্যান্ড বাকি স্টাডি আমার তেজগাঁ কলেজেই। আর তারপরে গিয়ে হচ্ছে আমি পাঠশালাতে পড়ালেখা করছি ফটোগ্রাফি নিয়ে, এটা হলো পান্থপথে তখন ছিল, এখন মনে হয় পাঠশালা পান্থপথে আছে কিনা আমি জানি না। আচ্ছা, যাই হোক, যেখানে আমরা ছিলাম মেইনলি আমি একটু দূরে পড়ালেখা করছি সবসময়। অ্যান্ড আপনারা তো জানেন, বা আপনাদের এমন হবে যে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের কিন্তু খাইতে ইচ্ছা হয় না। এই কত বড় আরেকটা হেলিকপ্টার, দেখা যায় কিনা কে জানে। আচ্ছা, যেখানে আমরা আছি বা ছিলাম হেলিকপ্টারে পরে যাই, আমি হচ্ছি ওই সকালবেলা না খেয়ে চলে যেতাম। অ্যান্ড আমার স্কুল অ্যান্ড কলেজ দুইটাই ছিল ফার্ম গেটে, এই ফার্ম গেটে। তো ফার্ম গেটে যাওয়া, এবং তখন আসলে আমরা অত টাকাও ঘর থেকে আসলে নিতাম না, বা ওরকমই ছিল ব্যাপারটা। এখনকার ব্যাপার জানি না, এখনকার স্টুডেন্টরা কীরকম কী টাকা পায় বাসা থেকে। আমরা দেখা যেত যে এদিকের জন্য হয়তো 100 টাকা বরাদ্দ থাকতো, বা 100ই মনে হয় থাকতো, কারণ 15 টাকা হচ্ছে বাস ভাড়া যাইতে, 15 টাকা আসতে। অ্যান্ড তারপরে হচ্ছে টিফিন অ্যান্ড আদার্স, কীভাবে যেন খুব বেশি টাকা আমরা নিতাম না বাসা থেকে, অল্প টাকা দিয়ে আমরা চলাফেরা করার চেষ্টা করতাম। ওই একটা অবস্থায় না খেয়ে এসে দেন আড্ডা, দেন চা, এই করে 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 ভাই শরীর আমার অনেক খারাপ হয়ে গেছিলো। আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। অ্যান্ড জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমই ওইটা, আসলে স্কুল কলেজের টাইমটা, বডি বিল্ড আপ হওয়া, মেন্টাল গ্রোথ অ্যান্ড সব কিছুর ইম্পর্টেন্ট টাইম হচ্ছে ওইটা।
অ্যান্ড ওই টাইমে যদি আমরা এরকম অনিয়ম করি তাহলে ব্যাপারগুলো খুব খারাপ হয়। আপনি যত টাকা নিয়েই বের হন, বাইরে কি খাবেন ভাই? ফাস্ট ফুড খাবেন, আরও ক্ষতি করবেন ভালোর জায়গায়। এই জন্য ওই টাইমটা আসলে শরীরের খেয়াল রাখতে হবে, অ্যান্ড ওই টাইমটাও তাড়াহুড়া করা যাবে না। ওই যে আচ্ছা, ওইখান থেকে যে জিনিসটা বলতে চাইছিলাম, এই ভাই থামছে, আমি চলে যাই। ওই দেখো আবার আমিও যেতেছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারই লাগবো। আরে নাকি জ্ঞান শূন্য নাকি? ওরই তো এইখানে ফোটা হয়ে যেত, ও যে এখানে রওনা হয়েছে। ফার্স্টে থামলো, ফার্স্টে যাওয়ার সুযোগ দিল, অ্যান্ড তারপরে হচ্ছে আবার টান দিল। আচ্ছা, লাগলে তো ওরই লাগতো, তাই না? আমার এখানে তো ক্যামেরা রেকর্ডই আছে। আচ্ছা যাজ্ঞা, আমি বামে যাই, বামে গেলে আমি ভালো যেতে পারবো। যেখানে আমরা ছিলাম, আমি যে জিনিসটা আপনাদের বলতে চাইতেছিলাম, ভাই একটু যাইতে দেন না। এখানে আমার গুতায় আপনি কত আগে চলে যাবেন। হেলমেটে ক্যামেরা থাকলে এই জিনিসগুলো দেখতে পারতেন। আসলে আমি এরকম দিন দুপুর বেলা বের হই না, তো এই জন্য এই জিনিসগুলো আমরা ফেস করি না, বাট অনেক হাবিজাবি কাহিনী হয়। ও আচ্ছা, ওনার এই গাড়িতে একটা মাল ঝুলায় রাখছে, ওই পতাকার। এই জন্য ওনার একটু মানে ওনার সারের পাওয়ার উনি দেখানোর চেষ্টা করতেছে হয়তো। আচ্ছা, আমি যে জিনিসটা বলতে চাইতেছি মূলত সেটা হলো যে আমরা অনেক সময় তাড়াহুড়া করে না খেয়ে অনেক জায়গায় চলে যাই, যে ধর পরে খাবো না। বাট আসলে কি, আমরা লাইফে যে এত কাজ টাজ করি, এত কাজ টাজ কেন করি? এত কাজ টাজ তো করি আসলে একটু ভালো খাবার, ভালো থাকার জায়গা, ভালো একটা লাইফের জন্য। আসলে প্রতিটা মুহূর্তে যদি কালকে ভালো থাকবো এই জিনিসটা চিন্তা করতে যায়, আজকে না খেয়ে থাকি বা আজকে নিজের প্রতি অন্যায় অত্যাচার করি, তাহলে আমার মনে হয় যে জীবনের মেইন জিনিসটা তো আমরা নষ্ট করে ফেলতেছি। মানে জীবনে যে জিনিসটা, আজকের দিনটা যে চলে যেতেছে, আজকের দিনটা ওর তো আপনার জীবনে চলে যেতেছে। এমন তো না যে আজকের দিনটা আপনার জীবনের মধ্যে না। লাইফের প্রত্যেকটা মুহূর্তই জীবন, তাই না? এই জন্য প্রত্যেকটা মুহূর্তের দাম দিতে হবে, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে হবে। একটু লেট হয়েছে এর মানে এত হতাশ হওয়ার কিছু নাই। আজকে লেট হয়েছে, আরেকদিন আগে আগে যাবেন, শেষ। নর্মালি আমি দিনের যে টাইমগুলোতে বের হই ওই টাইমগুলোতে আমি ভাগ করে নিছি যে কোন দিন কোন জায়গায় গেলে কোন টাইমে বের হব। কিন্তু আজকে এই টাইমে বের হয়ে এখানে এসে জ্যাম যে দেখলাম, আমি বিজয় সরণি মনে হয় যদি নর্মাল যে রোডটা চন্ডিমা উদ্যানের এদিক দিয়ে আসলেই ভালো করতাম। এই ফ্যালকন হল বা পুরান এয়ারপোর্টের সামনে দিয়ে এসে পুরাই ফাপড় হয়ে গেছে। একটা সিগনালেই সম্ভবত 15 মিনিট দাঁড়াইছিলাম এক জায়গায়, আর এখন বিজয় সরণির খুব কাছাকাছি চলে আসছি, বাট কতক্ষণে যেতে পারবো বুঝতে পারতেছি না। 10:59 অলরেডি, মানে 11টা অলরেডি আমার এখানেই বাজে। অ্যান্ড একটা জিনিস দেখলাম, আমি ভাবছিলাম যে মোটরসাইকেলওয়ালারা অনেকটা ভদ্র হইছে, বাট এই জ্যামে দাঁড়ায় দেখলাম যে ওই পেছনে গুতাগুতি রিক্সার মতো ওই অভ্যাসটা মোটরসাইকেলওয়ালাদের রয়েই গেছে। এখানে দাঁড়ায় বেশ কয়েকটা পেছনে গুতা খাইলাম জ্যামের মধ্যে, মানে সব দাঁড়ায় আছে, আইসা হুদাই গুতাইতেছে, এরকম কিছু ব্যাপার আছে। আসলে আমি যে সমস্ত রাস্তায় নর্মালি রাইড করি ওই জায়গায় একটু কমার্শিয়াল রাইডার কম, মানে ওই যে উবার পাঠাও যারা রাইড শেয়ার করে কম। অ্যান্ড সব রাইড শেয়ার যারা করে তাদেরকে আমি খারাপ বা বোকা বলতেছি না বা অন্যায়কারী বলতেছি না, বাট আছে কিছু মানে একদম জ্ঞানহীন, বলতে গেলে একদমই জ্ঞানহীন, এরকম কিছু দেখলাম। যাক, আমরা চলতে চলতে এখানে চলে আসি। ঢাকা শহরের সকালের রূপ যে এরকম, এই জিনিসটা আমার জানা নাই। ভালো হয়েছে যে আমার লাইফস্টাইলটা আমি এমনভাবেই গুছায় নিতে পারছি যে আমার এরকম সকালবেলা বের হইতে হয় না। ভাই, এরকম যদি আমার রেগুলার সকালে বের হইতে হইতো তাহলে জীবনটা আমার জিঙ্গালালা থেকে চিঙ্গালালা হয়ে যেত রে ভাই। কি যে শান্তি লাগতেছে। তবে আল্লাহ রহম করছে, একদম যেমন ওয়েদার ঠিক ওরকম জ্যামটা খাইতে অতটা কষ্ট হইতেছে না। মানে জ্যাম ট্যাম হাবিজাবি এগুলা পড়ার কারণে আবহাওয়াটা আবার মেঘলা, এই কারণে একটু স্বস্তি পাইতেছি। তবে একটা ঝামেলা আছে, বৃষ্টি নামলে আবার সমস্যা, কারণ এই জ্যামের মধ্যে দাঁড়ানোর জায়গা পাবো না। আর মনে হয় আমার সিগন্যাল নাই, আমি 7 রাস্তা যাবো। তো কিছু কিছু রাস্তা দেখছিলাম যে একটা রাস্তা বন্ধ করে একটু ঘুরায়া যাইতে হয়, বাট তারপরও জ্যাম হয় না। কিন্তু এই বিজয় সরণি এটার কোনো আসলে কোনো আসতে পারলো না, সমাধানে আসতে পারলো না। যেমন এই বিজয় সরণি ফ্লাইওভার থেকে আমরা যখন এই পাশে নামবো, এখন নেমে যে দিকটায় যাব এই দিকটায় দেখবেন যে আটকা সুন্দর ভিতরে দিয়ে পাস করে দিছে। মানে একটা মোড়ের মধ্যে মেইন রোডের যে সিগন্যালটা 4 রাস্তা দিয়ে বারে বারে সিগন্যালে ফেলে নাই, বিভিন্ন দিক দিয়ে অলিগলি দিয়ে ঘুরায় দিছে। এই কারণে ভালো হয়েছে। যেমন এই ফ্লাইওভার থেকে নেমেও আগে সিগন্যালে দাঁড়াইতে হইতো, ডানে যাইতে হইলে বা সোজা যাইতে হইলে। আর এখন আমি যেটা দেখছিলাম লাস্ট, এখান থেকে বের হয়ে একবারে ডানে চলে যাওয়া যায়। শুধু এই পাশ থেকে যারা আসে, 7 রাস্তা থেকে যারা আসে, তাদের সিগন্যালটা খাইতে হয়। অ্যান্ড তাদের সিগন্যাল খাইতে যাই যদি ওইটা এই পর্যন্ত এসে থাকে, দেখেন কোন পর্যন্ত চলে আসছে। আমরা একদম ব্রিজের মিডল উপরের জায়গাটাতে এখন। ভাই, বাজে অবস্থা তো দিনের বেলা। তবে একটা জিনিস, আমি যখন আমি শুরুতেই বললাম না যে আমি এয়ারপোর্ট থেকে সেই এদিকে এসে ক্লাস করতাম, ওই টাইমগুলা আমি দেখছি সকালে 7টা থেকে 8:30 পর্যন্ত প্রচুর জ্যাম হয়। আবার 8:30টার পর থেকে মোটামুটি 12টা-1টা পর্যন্ত জ্যামটা কম হয়। আবার 12টার পর থেকে যখন স্কুল কলেজগুলো ছুটি হয় তখন কিছুটা জ্যাম হয়, ভিড় ভাট্টা হয় আর কি বাস টাসে।
আবার দেখা যায় 5টার পরে গিয়ে একদম ফুল ফ্লেজের হচ্ছে বাসে বা সব কিছুর ভিড়, গাড়ি টাড়ির ভিড় হয়। কিন্তু অবশ্য না, ওইটা ঠিক আছে। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আপনাদেরও ভেঙে বলি। নর্মালি আমি অনেক সময় 7টার সময় এয়ারপোর্ট যেতাম, যদি একটু লেট হয়ে যেত আমি আর বাসে উঠতে পারতাম না, এত ভিড়, বাসে উঠতেই পারতাম না। এমন অনেক গেছে যে আমার ক্লাস মিস গেছে। আবার অনেক সময় কি করতাম, কিছুক্ষণ দাঁড়ায় একটু রেস্ট নিয়ে আস্তে ধীরে পরে যেতাম, কারণ 8:30টার পরে গিয়ে আবার বাস টাস ফাঁকা হয়ে যেত। এর মানে এই না যে বাস টাস কমে যেত, বাস টাস ফাঁকা হইতো, কারণ স্টুডেন্ট অ্যান্ড চাকরিজীবীদের ভিড়টা কমে যেত। অ্যান্ড ওইটাই হয়েছে, এই টাইমে বাস টাস ফাঁকা ঠিকই, কিন্তু জ্যাম কমে নাই, বাস কমে নাই, গাড়ি কমে নাই, কিছুই কমে নাই, কারণ লোকজনের পরিমাণ ভিতরে কম, একটু খালি মুভ করতেছে, কিন্তু মুভ তো করতেছে ভাই, কেউ থেমে নাই। এই কারণে রাস্তাঘাটে জ্যাম আছেই। আর এই যে এই জায়গার কথা বলছিলাম, দেখেন এই যে পুলিশ ভাইরা কি সুন্দর একটা নিয়ম করছে, যে নিয়মে হচ্ছে সবাই সুন্দর এই যে দিকে আটকায় দিচ্ছে না, আটকায় দিয়া খুব সুন্দর করছে। এখানে আর সিগনালে অতটা পড়তে হয় না, এই একটা সিগনাল, ওই পাশের লোক এখন আটকাইছে, আমরা আসলাম, আবার আমাদের ওই পাশে আটকাইলে ওই পাশের লোক যাবে, এন্ড পেছন থেকে যারা আসবে তারা ঘুরে সামনে দিয়ে ওই গলি দিয়ে বের হবে। ভাই এটা একটা সুন্দর ইনিশিয়েটিভ, ভালোকে ভালো বলতেই হবে। এই তো যাক, আমরা অলরেডি এখানে চলে আসছি। আমি ভাবছিলাম যে অনেক সময় লাগবে, বাট দেখেন 2-3 মিনিটের মধ্যে আমরা চলে আসছি। আর আরেকটা বুদ্ধি আমি করব, এখন আমি এদিক দিয়ে ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে দেন আবার ওই দিকেই যাব, মানে ভেতরের চিকন রাস্তা দিয়ে যাব, কারণ সামনে থেকে যদি ইউটার্ন নিতে যাই কত দূর থেকে নেওয়া লাগবে, আবার ওইখানে যদি সিগন্যাল মিগনাল খাই তাহলে জীবনটা ভাই পুরা বরবাদের খাতায় নাম উঠে যাবে। একটা খাতা কিনবো, খাতার উপরে লিখবো বরবাদ সিনেমা, প্রথম পৃষ্ঠায় নাম্বার দিয়ে নিজের নামটা লিখে রাখতে হবে যদি ওই রোডে যাই। তার চেয়ে ভালো এখান থেকে ওই যে সামনে বামের রাস্তা দেখা যাইতেছে, আমরা খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারবো। আশা রাখি। চলে আসছি ভাই, কি যে একটা বাণিজ্যটা বাঁচাইছে, পুরো লাইফ সেভিং হয়ে গেছে। দেখেন মিরপুর থেকে এই জায়গাটা কিন্তু খুবই কাছে, বাট এই সিগন্যাল, জ্যাম, এই সমস্ত জিনিস লেগে থাকার কারণে পুরা জিন্দগি বরবাদ অবস্থা হয়ে যায়। আচ্ছা চলেন আমরা এখানের কাজটা আগে সারি। কাকা সাইড দেন কাকা। কাকা ঠিক আছে, ডাবল দাগ দিয়ে রাখছে, তার মানে কি জানেন, একদম ফুলফিল ওই পারে যাওয়া নিষেধ, দুই পাশের দুই রাস্তা। বাট কে মানে কোন, ওই দেখেন সামনে রিক্সা যেমন করতেছে, ঠিক আমরা ওইরকম। আমরা আসলে এই রোডের এই দাগগুলা অনেকে জানি না যে এটার মধ্যে ডবল দাগ কেন থাকে। দেখি একটা এক্সপেরিমেন্টাল ভিডিও করব, একটা মানে ওইটাকে কি বলে, সচেতনামূলক। আমি এরকম রাস্তায় যারা চালায় তাদেরকে জিজ্ঞেস করবো যে এরকম দাগ থাকলে কি, ওরকম দাগ থাকলে কি, দেখবো কে কে বলতে পারে, কে কে বলতে পারে না। এখন এই এলাকায় পার্কিং পাওয়া যে কষ্টের কাজ, পার্কিংটা পাইলেই হয়। আমি কমার্শিয়াল জীবনযাপনটাই অন্যরকম। দেখেন কিভাবে কি রাখছি, আমি বাইক এমনিতে কত যত্ন করে রাখি, আর এখানে যে রাখছি ওর থেকে আমার 1 ইঞ্চি ডিফারেন্স। আর একটা ইট দিয়ে রাখতে পারলে ভালো হতো সাইড স্ট্যান্ডের মধ্যে, তাহলে আর ওর সাথে বাড়ি খাইতো না। তবে বেটার হচ্ছে আমি এটার এরকম বাঁকা করে রাখি, তাহলে ধরেন ওর সাথে ওই বাড়ি খাইলে খাবেই। যাক, তারপরেও যতটুকু সেভ করতে পারছি। অ্যান্ড সবাই এরকম উপরেই রেখে দিছে। এক কাজ করি, চলেন আমরা এখানের কাজটা সেরে দেন আবার মোটর ব্লগিংয়ে আসতেছি ফেরত। তুমি থাকো একটু। হ্যাঁ, সময় হচ্ছে আমার মোটরসাইকেলের ঘড়িতে এখন 12টা 57, আর এখানে হচ্ছে 12টা 54। দুই ঘড়ির টাইম প্রচুর এদিক সেদিক হয়ে যায়। ব্যাপারটা কেন যে হয় আল্লাহ ভালো জানে, আমার না জানলেও হবে। আচ্ছা, আমরা যে জায়গাটা এখন আছি এই জায়গাটা হচ্ছে, আপনাদেরকে যদি একটু দেখাই, এটা হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন BRTC প্রশিক্ষণ ইনস্টিটিউট, তেজগাঁ, ঢাকা 1208। এখান থেকে আপনি চাইলে BRTCর নিজস্ব যেই আছে ট্রেনিং, এখান থেকে লাইসেন্সের জন্য ড্রাইভিং শিখতে পারেন। এটা হচ্ছে সেই জায়গা। অ্যান্ড এর আগে একটা ভিডিওতে আমি এদিক থেকে দেখছিলাম ওদের ওই গাড়িগুলা এখানে চলতেছে, ওই যে লাল আর সবুজ। অ্যান্ড তখন বলছিলাম যে এইগুলা কেন, কি এই ট্রেনিং কারগুলা এরকম কেন, এগুলা হচ্ছে সরকারিভাবে যে শেখায় ওইটার ব্যাপারটা। অ্যান্ড এখানে এসে আপনারা খোঁজ খবর নিয়ে চাইলে শিখতে পারেন। ফোন নাম্বার তো শেয়ার করা নাই। যাই হোক, এটা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন BRTC যদি সার্চ করেন তাহলে অবশ্যই এইটার থাকবে। এটা গুগল থেকে সার্চ করলে অবশ্যই ওয়েবসাইট বা এটার ইনফরমেশন থাকবে যে কন্ট্যাক্ট কিভাবে করবেন। রাস্তা মোটামুটি ভালোই কিন্তু ফাঁকা হয়ে গেছে, কারণ ওই যে বলছিলাম আসতে আসতে যে 1টার পরে গিয়ে রাস্তা ফাঁকা হয়ে যায়। অ্যান্ড এই ফাঁকাটা থাকবে বিকেল 4টা 4:30 পর্যন্ত। এখন বাজে মাত্র হচ্ছে 12টা 58, মানে আরো অনেক সময় আছে রাস্তা ফাঁকার। আর আমাকে ফোন দিছিল হচ্ছে মুন্না ভাই, আমাদের প্রিয় মুন্না ভাই, YRC ওয়ারিয়ার। অ্যান্ড উনি বলছিল উনি 60 ফিটে আসছে, মোটো অটোতে নাকি আসছে। অ্যান্ড আমি কই আছি, আমি বললাম 15 মিনিট
দাঁড়ান, আমি 15 মিনিটের মধ্যে চলে আসতেছি। আর আসলেই আমি যদি চাই আমি 15 মিনিটের মধ্যেই এখন চলে যেতে পারবো, কারণ হচ্ছে একটা অনলি সিগন্যাল খাবো আমি এদিক থেকে যাইতে, সেটা হলো বিজয় সরণির মাথায়। অ্যান্ড ওইটাও না খাইতে পারি যদি ওরা কোনো ভালো উদ্যোগ নিয়ে থাকে। শুনছিলাম যে ওইটাও নাকি এখন সোজা পার হইতে দেয় না, একটু বামে গিয়ে ওই যে মণিপুরি পাড়ার ওদিক থেকে নাকি ঘুরে আসতে হয়। এই কিছু সিস্টেম ভালো করছে রাস্তায়, যে সরাসরি সিগন্যালগুলা বন্ধ করে দিয়ে একটু ঘুরায় নিয়ে আসে, বাট একটু ঘুরে আসলেও সময় কম লাগে, জ্যাম জটলাটা থাকে না। এই হলো ব্যাপার। যাক, চলেন আমরা বের হই অ্যান্ড রাস্তার ভিউ এনজয় করি, আর গল্প স্বল্প তো আছেই একসাথে। আমরা প্রায় চলে আসছি হচ্ছে বিজয় সরণি সিগন্যালে, অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে কোনো জ্যামই নাই, যেখানে হচ্ছে 15 মিনিটের একটা জ্যাম রেগুলার খাইতে হইতো। আর সোজা যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। দেখেন, ধানমন্ডি, মোহাম্মদপুর ও জাহাঙ্গীর গেট গামী যানবাহন বামে টার্ন করে তেজগাঁ থানার মোড় পার হয়ে ইউ টার্ন করে গন্তব্যে পৌঁছাবে, এই জিনিসটা লিখে দেওয়া হয়েছে। আরে ভাই, বিজয় সরণি এখন কোনো সিগন্যালই নাই, এটা চিন্তা করা যায় ব্যাপারটা। এই যে ভালো ইনিশিয়েটিভকে ভালো বলতেই হবে। দেখেন এদিকে, এদিকেও কোনো জ্যাম নাই। আরে ওয়াও, দেখেন অল্প একটু বুদ্ধি খাটানো হয়েছে, অ্যান্ড ব্যাপারটা কত বেশি মজার হয়ে গেছে। এখন আমাকে কত দূর থেকে ঘুরে আসতে হবে এই ব্যাপারটা একটু চিন্তার বিষয় যদিও, বাট যেটা করছে অনেক ভালো হয়েছে। বিশেষ করে যাদের বাসা এই এলাকাতে তাদের জন্য তো অনেক বেশি ভালো হয়েছে। মানে উইদাউট এনি সিগন্যাল এইখানে তারা পৌঁছে যাবে খুবই অল্প সময়ের মধ্যে। তবে এই যে আমাদের মতো যাদের বাসা হচ্ছে একটু অপোজিট ডিরেকশনে, তাদের একটু ঘুরতে হবে। বাট একটা জিনিস কি, 2 কিলো বেশি ঘোরা যায়, 5 কিলো বেশি ঘোরা যায়, কিন্তু কষ্টটা লাগে যখন এই যে সামনে যে দেখতেছি ফার্ম গেটে ঠিকই জ্যাম আছে, এই জ্যামটাতে এসে যখন আটকায় যাই তখন কষ্টটা লাগে। আর এখানে ঘোরার কোনো জায়গা দেয় নাই, মানে আমরা ঘুরবো কোত্থেকে? ফার্ম গেট থেকে ঘুরবো নাকি ওদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা টাস্তা রাখছে? আচ্ছা চলেন দেখি কোন জায়গা থেকে ঘোরা লাগে। এটা তো একটু ফাপর হয়ে গেল, কারণ ওইখানে আমি জ্যাম খেলাম না, বাট এখানে এসে কিন্তু আমাকে জ্যাম খাইতে হচ্ছে। তার মানে এইদিকেও কোনো একটা উদ্যোগ নেওয়া লাগবে, তা না হলে জ্যাম ওইখান থেকে ছুটে লাভ কি যদি এখানে আমাকে খাইতেই হইলো। যাই হোক, যেটা ভাবছিলাম তা না, ওই যেরকমটা দেখা যায় ওরকমটা না। আসলে ব্যাপারটা হলো এখান থেকেই ইউটার্নের একটা জায়গা রাখছে, অ্যান্ড যেই জায়গায় হচ্ছে ইউটার্নটা নিতে গিয়েই হচ্ছে মেইনলি জ্যামটা লাগছে। সামনেও ফাঁকা, বাট বড় বড় গাড়িগুলো এখানে যখন ইউটার্ন নেয়, জায়গাটা যেহেতু চিপা, অ্যান্ড এখানে তো ইউলুপ নাই আসলে, এই কারণে এখানে ঘুরতে একটু ফাপড় দেখা দিতেছে। গাড়িগুলা বাম পাশে এসে দেন ডান দিকে ঘুরতেছে, অ্যান্ড এইটার কারণে ফুল রোডটা কিন্তু আবার জ্যাম ঠিকই লাগছে। আমার মনে হয় এই ইউলুপটা একটু বড় করা উচিত। আরে কোনো সিগন্যালই খাইতে হয় নাই। এই রাস্তাটাই আসলে দুপুর বা দিনের জন্য ঠিক আছে, বিকেল বা সন্ধ্যার জন্য ওই দিক দিয়ে ঘুরে আসলে ঠিক আছে, বাট অফিস টাইমে না। আর আমার সামনে যে গাড়িটা, এটা হচ্ছে একটা অ্যাকোয়া। সাল মডেল কত এটা আমি বলতে পারবো না, মানে মডেল ইয়ার কত বলতে পারবো না। তবে একটা জিনিস দেখেন, এই গাড়িটা অনেক নিচু, কিন্তু মানে আমি বাইকে বসে আছি, আমি এই গাড়ির ছাদের উপরে দিয়ে সামনে দেখতে পারতেছি। আপনাদের ক্যামেরাটা তো একটু নিচে রাখছি আমি, এই জন্য হয়তো আপনারা নাও দেখতে পারেন, বাট যদি আমার আই লেভেলে আসেন তাহলে এই গাড়ির উপরে দিয়েই আসলে সবকিছু দেখা যায়। এই গাড়ির একটা বড় ঝামেলা কি জানেন? এটা 1500 সিসির গাড়ি, সবই ঠিক আছে, পাওয়ার ঠিক আছে, হাইব্রিড, অ্যান্ড বলতে গেলে এটা একটা স্পোর্টস মুডও আছে, হিডেন স্পোর্টস মুড। অ্যান্ড এই গাড়িটার সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হলো এত নিচু যে রাস্তায় বড় বাস, ট্রাক এগুলো আসলে খুব একটা দাম দিবে না আপনাকে। আপনি দেখা যাবে 18-20 লাখ 22 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন, কিন্তু রাস্তায় ওইভাবে দাম পাবেন না। এর চেয়ে 5-7 লাখ টাকা দিয়ে যদি আপনি একটা টয়োটার করোলা বা কিছু কিনেন, ওই যে আগেরগুলা TX, DX বা 100 বা 111, 10 এগুলাও যদি কিনেন, 8-10 লাখ টাকা দিয়ে যদি TI কিনেন, ওইটাই যে রাস্তায় ভ্যালুটা পাবেন, এটার মধ্যে ওটা পাবেন না। বাট এটার মধ্যে কমফোর্ট আছে, এফিসিয়েন্সি আছে, ফুয়েলে, এই সমস্ত ব্যাপারগুলো ঠিক আছে, বাট বেশি নিচু করে ফেলছে। চাইলে আর একটু বড় করতে পারতো। আসলে এগুলা অ্যারোডাইনামিক অ্যান্ড সব কিছু করতে গিয়ে এগুলো একটু অন্যভাবে বানায় ফেলছে। এদিক থেকে প্রিয়াস ভালো। আরে গাড়িতেও আমি তুলনা দেওয়া শুরু করছি রে ভাই, বাইকেও তুলনা দেই, গাড়িতেও তুলনা দেই, কই যাবো এত তুলনা? তোমার তুলনা তুলো, এটা কি গান গাই আমি? আচ্ছা যাক, বাদ দিয়ে আমরা বাংলাদেশ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাম দিকে, এদিক দিয়ে ঢুকে যাই, কারণ এই ভেতর দিয়ে গেলে আমরা জ্যাম পাবো না। আমরা যখন কোনো একটা এলাকায় প্রথম যাই, তখন ওই এলাকা সম্পর্কে আমরা জানি, আমরা একদম নাদান থাকি। আমরা ওই এলাকায় দেখা যায় এত ঘুরে টুরে কোনো জায়গায় যাই ম্যাপ ট্যাপ দেখে, কিন্তু একটা এলাকায় যখন আমরা 2, 4, 5, 10 মাস থেকে যাই, 1 বছর থাকলে, তখন আমরা আসলে অনেক অলি গলি অনেক কিছু চিনে যাই। দেখেন এখন এই যে কত অলি গলি চিনে আমি এখন ফুসফাস করে সুন্দর চলে যাব
এ ভাই সাইড স্ট্যান্ড নামাই দিছে টান, এই কারণে আসলে প্রত্যেকটা বাইকে সাইড স্ট্যান্ডে ইঞ্জিন কাট অফ সুইচটা থাকা উচিত। এটা খুবই জরুরি একটা জিনিস। এই ভিতরে একটা কত সুন্দর মাঠ, আর এই মাঠের পাশে একটা জুসের দোকান আছে, বেশ ভালো জুস বানায়। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, যে কোনো এলাকায় মোটামুটি বছরখানেক থাকলে আমরা এরকম কিছু ব্যাপার স্যাপার চিনে যাই। তারপরে যে কোনো রোডে আমরা চলতে চলতে এটা জানি যে কোন জায়গায় পুলিশ বসে, কোন জায়গায় স্পিড গান বসে, প্লাস কোন জায়গা দিয়ে উল্টা মারা যাবে, কোন জায়গা দিয়ে উল্টা মারলে পুলিশ ধরবে না, এ ধরনের কিছু ব্যাপার আমরা শিখে যাই না। ঠিক ওই রকম একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যদি কোনো এক জায়গায় বেড়াইতে যান, সেখানে গিয়ে প্রথম একদিনে আপনার যে টাকা খরচ হবে, পরবর্তী 3 দিনে আপনার ওই টাকা খরচ হবে। প্রথমে 1 থেকে 2 দিন আপনার যে টাকা খরচ হবে, মোটামুটি তারপরে 3 থেকে 4 দিনের খরচ মানে সমান হবে ওই প্রথমে 1-2 দিনের। এটার ছোট্ট কিছু এক্সপিরিয়েন্স আছে। আমি তো একা একা প্রচুর বিদেশ ঘুরছি। এক সময় থাইল্যান্ড গেছি আমি ফার্স্ট ডে লাইফে যখন, তখন থাইল্যান্ড যেখানে আমাকে নামায় দিচ্ছে, মানে আমি ব্যাংকক থেকে একটা উঠছিলাম, বাসে উঠছিলাম, 110 বাদ দিয়ে পাটায়া গেছিলাম। পাটায়া ডলফিন মোড়ের আশপাশে কোনো এক জায়গায় আমাকে নামায় দিছিল, ওইখানেও কিন্তু ডলফিন মোড় আছে, আর ওটা রিয়েল ডলফিন, ওটা আমাদের কক্সবাজার ডলফিন মোড়ের মতো হাঙ্গর মাছ না। আচ্ছা, যেটা বলতেছি, আর ওইখানে আমাকে নামায় দিছিলেন, ওইখান থেকে একটা ট্যাক্সিতে করে যাওয়া লাগে হচ্ছে ওই বিচ রোড, যেটা মানে ওয়াকিং স্ট্রিটের আশপাশে। অ্যান্ড এইটা ভাই আমরা হাঁটতে 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 পাগল হয়ে গেছিলাম। মানে প্লেনে আরেক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, আর আমি হাঁটতে হাঁটতে পাগল হয়ে গেছিলাম। অথচ ভাই ওই যে যেটা হয়, আরেকটা কাহিনী শুনেন তাহলে। ব্যাংকক এয়ারপোর্ট থেকে সুকুমভিত যাব, অ্যান্ড জানতাম না যে ট্রেনে যাওয়া যায়। মনে হয় 300 বাথ বা 350 বা 400 বাথ দিয়ে গেছিলাম হচ্ছে সিটিতে সুকুমভিত। অ্যান্ড পরবর্তীতে যখন গেছি তখন হচ্ছে মেবি 9 বাথ নাকি 7 বাথ, আমার ঠিক খেয়াল নাই, মেট্রোতে চলে গেছি। 2টা মেট্রো ভাগ করে যেতে হয়, বাট কত সহজ না। এই ব্যাপারগুলো দেখবেন যে খাবারের ক্ষেত্রেও প্রথম দিন আপনার যে খাবারে খরচ হবে, যে ট্রান্সপোর্টের খরচ হবে, যে থাকায় খরচ হবে, সব কিছু মানে অনেক গুণ কম হয়ে যাবে যখন আপনি 2-3 দিন ওখানে থাকবেন। কারণ তখন আপনি সব বুঝে যাবেন, ভাবটা বুঝে যাবেন। আর যারা রেগুলার ট্রাভেল করে তাদের জন্য এই জিনিসটা খুব ইজি হয়। এখন অনেক আধুনিক হয়ে গেছে ভাই। আমি যখন গেছিলাম তখন হচ্ছে কত সাল ছিল, 2016, 17, 18, 19 এই সালগুলোতে আমি ঘুরছি। তখন সবকিছু এতটাও আবার আধুনিক ছিল না। এখন যেমন নেটে সার্চ করলে আপনি সব পেয়ে যাইতেছেন, কোথায় কি আছে না আছে, তখনও পাওয়া যেত। বাট আসলে তখন আমার এত কিছু জানা ছিল না যে আমি চাইলেই তো এখান থেকে সবকিছু জেনে যাইতে পারি। আরে যাইতেছি, যা দেখবো নে, ওই টিপিক্যাল আমরা যেটা বাঙালিরা করি আর কি। আরে চিটাং যাবো, ধর যাই, যা হোটেল খুঁজে নিব নে। এখন আসলে ব্যাপারগুলো ওরকম নাই। এখন আপনি এখানে আগে বসেই সবকিছু ঠিক করে যাইতে পারতেছেন, এই হচ্ছে ব্যাপার। যাক, হুদাই বিদেশের পেঁচাল পারলাম অনেকক্ষণ। অ্যান্ড কথা বলতে বলতে আমরা অলরেডি আমাদের সেই চিরচেনা রাস্তাতে চলে আসছি। অ্যান্ড সামনে হচ্ছে একটা হোন্ডা ভেজেল। চলেন তাহলে আমরা একটু এবার আমাদের এরিয়ার দিকে ঢুকি, কারণ মুন্না ভাই হচ্ছে আমার জন্য ওয়েট করতেছে মোটো অটোতে। আরেকটা ছোট্ট ডিসকাশন বাকি আছে, ওইটা একটু বলি। রিসেন্ট আমি একটু সাইডে স্ক্রিনেও দেখায় দেই, ফুয়েল কিনছিলাম, অ্যান্ড আমার কাছে কিছু ফুয়েল রয়ে গেছিলো। ছোট একটা বোতলে রাখছিলাম হচ্ছে বড় বোতলের উপরের অংশটা, অ্যান্ড ওটা মোটামুটি ক্লিন। অ্যান্ড বড় 5 লিটার ফুয়েল রাখছিলাম, অ্যান্ড ফুয়েলের নিচে যেগুলা কি জমছে কে জানে। আমি তালতলা পাম্প থেকে ফুয়েল দিই, আগারগা তালতলা। অ্যান্ড এটার ফুয়েল মোটামুটি এদিকের মধ্যে আমি ভালো সাপোর্ট পাইছি। সনির সামনে যেটা মিরপুর 1-এ, ওটার ফুয়েলের সাপোর্ট আমার খুব একটা ভালো লাগে নাই, সবসময় ভালো পাই নাই। অ্যান্ড তালতলাটায় ভালো পাওয়ার পরে ওইটার অবস্থা যদি এরকম হয়, নিচে যদি এরকম গাছ জমে, তাহলে আমাদের ইনজেক্টর অ্যান্ড আমাদের থ্রটল বডি কতটুকু ক্লিন থাকে। এই কারণে আসলে প্রতি 2-3 হাজার কিলোতে একবার থ্রটল বডি মনে হয় বাইকের ক্লিন করা উচিত। তা না হলে কি পারফরমেন্স পাবেন বলেন? এই ফুয়েলের এই ময়লাগুলা যদি রেগুলার বাইক না চালান, তাহলে তো এগুলো আরও ইঞ্জিনে বৈশা যাবে। অ্যান্ড আপনার যে ফুয়েল পাম্প আছে ওইটার ফিল্টার ময়লা হবে। মানে এগুলা যদি ক্লিন না করা হয় তাহলে তো বাইকের অবস্থা খারাপ হয়ে যাবে। ভাই এই তেল আমরা টাকা দিয়ে কিনতেছি, তেলের দাম কিন্তু কম না একদম আমাদের দেশে, তাই না? বাট এই তেল আমরা টাকা দিয়ে কিনতেছি, আমাদের অবস্থাটা দেখেন। আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রাখলাম, আমি যেহেতু 60 ফিটের আশপাশেই থাকি, কোন জায়গা থেকে ফুয়েল নিলে আসলে ভালো হবে? কারণ এতদিন আমি আপনাদেরকে বলছি যে হ্যাঁ তালতলা পাম্পের ফুয়েল ভালো, বাট এই তেল পাওয়ার পর আমার বিশ্বাস উঠে গেছে। এখন আমার মনে হয় আপনারা আমাকে একটু সাজেস্ট করেন যে আসলে কোন জায়গার তেল নিব এদিকে। মোটামুটি আপনারা কোনটায় ভালো পাইছেন, কারণ আমি আমার বাইকটাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। আর এই ধরনের তেল আমি আমার বাইককে আসলে খাওয়াইতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। এই হলো অবস্থা। জানান প্লিজ কোন জায়গা থেকে তেল নেব। আমি পুরা হতাশ ভাই, মানে তেলের এই অবস্থা দেখে আমি ফুল ফিল হতাশ। এই চলে আসছি আমরা পাকা মসজিদ।
খুব বেশি সময় লাগে নাই, মুন্না ভাই মেবি আছে, একটা ছোট বাবু দেখা যাইতেছে, এটা সম্ভবত মুন্না ভাইয়েরই মুন্না ভাইয়ের কর্মফল। বাবা কি খবর? আসসালামু আলাইকুম। হ্যাঁ এটা খুলবো? ও হেলমেট খুলবো? তুমি ও চিনতে পারতেছে না যে আমি কে? হ্যাঁ কেমনটা হইলো বাবা? চিপস দিবা আমাকে একটা? থাক তুমিই খাও, তুমি খাইলে আমার খাওয়া হয়ে যাবে। বাবা বলো হাই গাইস। কি কই? ও ছবি তো দেখা যাচ্ছে না। বলে দাও হাই গাইস। হাই গাইস, তোমার চাচ্চু 6 বছরে একবার হাই গাইস বললো না, তুমি বলে দিলা বাবা। যাক ভালো। এবার যে ফুটেজটা রেকর্ড হচ্ছে এটা হলো মোবাইল থেকে। আমি ভাবছিলাম মুন্না ভাই আমার সাথে দেখা করতে আসছে, আসলে ব্যাপারটা তা না, সে আমার জন্য গ্লাভস নিয়ে আসছে। আমি ভাবছি এই 2টা গ্লাভস পরে ওনার গলাটা টিপো মাঝকে ঠিকঠাক মতো। জায়গা উনি হলো হেলমেটে এই মাউন্ট লাগাবে। আপনারা ভালোই লাগালাগি করেন না? মাউন্ট লাগান, তারপরে টুপি চত্বরে আনারস গাছ লাগান, এরপরে পূর্বাচলে গাছ লাগান, সেই পরিবেশ বাঁচান, বেশি বেশি লাগাতে হবে কি গাছ। দেখছিলাম সাকিব ভাই ওই ডায়লগটা দিছিল একবার ভিডিওতে, এটার মধ্যে লাগাবেন তাই তো? কই কই যে লাগাইতেছেন। আচ্ছা ওনার এখানে একটা এমসিল দিয়া মালটা লাগাইয়া দিই। 42,000 টাকা দাম হেলমেট। তাই হেলমেট ধ্বংস করতেছি আজকে আমরা। এমসিল হেলমেটের দাম কত এটা? চুপ করে একটু। মার্কেট প্রাইস 62,000, আমি নিছিলাম 42,000 দিয়ে। আমি মানে 62,000 টাকার হেলমেট কেটে ফেলতেছি কিন্তু। কি ব্লগিং এর যুগ আসলো রে ভাই, 60-62 নাই, 62 লাখ টাকার হেলমেট হলে আমি কেটে ফেলাইতাম এইভাবে, কারণ ব্লগিং আগে। এই যে দেখেন খেলা জমায়া দিছি, সবচেয়ে কম এমসিল দিয়ে একটা সেটআপ করলাম। গ্লাভস লাগায় নিছি, এই জন্য হাতেরও কিছু হয় নাই। মোটামুটি 1 ঘন্টা এখানে শুকাইলেই ডান হয়ে যাবে। কইও বাবা মুন্না ভাইকে হেলমেটটা সেটআপ করে দিয়ে দেন বাসায় চলে আসছি। চুল অনেক বিশ্রী ভাবে বড় হয়েছে, এই কারণে হচ্ছে ক্যাপ করে আসছি, কারণ চুল কাটতে হবে, দাড়ি কাটতে হবে, এর মধ্যে একটা ইভেন্ট আছে, ইভেন্ট অ্যাটেন্ড করতে হবে। আর জঙ্গলের মতো থাকি, এটা আসলে ঠিক না। আকাশের অবস্থাও এরকম, এটাও আসলে ঠিক না। এই মেঘ এই বৃষ্টি, কি যে একটা ফাপড়ের মধ্যে আমরা আছি। মামা শোনো, এদিকে আসো, আমরা ভিডিও শেষ করি। মামার সময় দেওয়া হইতেছে না, মাশাআল্লাহ মামা অনেক বড় হয়ে গেছে। কি অবস্থা তোমার? যাই হোক তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নেওয়া প্র্যাকটিস। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিওতে ছোট কিছু ভালো লাগলে বড় করে একটা লাইক দিয়ে দেন। চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছিলেন, জানাবেন ভিডিওটা কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে আমার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। বলো চিল ব্রো, চিল ব্রো। অবাক হয়ে গেছো? Check the mic and make sure it sound right, boys.